এই যে আজকে বাইরে এলেন, কেমন লাগছে? ভালো তো লাগার কথা। ভালো লাগার কথা শুধু, নাকি আসলেই আপনার ভালো লাগছে আমার সঙ্গে এখন বাইরে এসে? আমি ধরছি আপনাকে। ঠিক আছে, ভালোই লাগছে। ঢাকা শহরে তো আর এই জিনিস নাই। হ্যাঁ হ্যাঁ, বসেন। ঢাকায় এরকম একটা জায়গা পাওয়া আসলে খুবই কঠিন, পাওয়া যায় না। নাই তো। হ্যাঁ, আজকে আপনার কারণে কিন্তু আমরা এমন একটা জায়গা পেলাম। ধন্যবাদ। আসলে আমার তো ঢাকায় জন্ম, ঢাকায় বড়। তো আমি যখন ছোট ছিলাম তখন আমি পুরানো পল্টনে জন্ম আমার। সেখানে দুইটা পুকুর ছিল। বড় হওয়ার পরে আর সেই জিনিস পুকুর আর পাই নাই। এখন যখন এই পুকুর ঘাটে বসে আছেন, মনে পড়ছে সেই দিনের কথা? হ্যাঁ, সেটাই। সাঁতার শিখতে যেতাম, স্কুলের বন্ধুরা ছিল, তো সেইভাবেই ওইটার একটা আনন্দ ছিল। এবং বৈজ্ঞানিক উপায়ে যদি বলি, সায়েন্টিফিক্যালি যদি বলি, এয়ার পলিউশন নাই, সাউন্ড পলিউশন নাই, ডাস্ট নাই। তো সেই পরিবেশে আমি ছোটোর থেকে বড় হয়েছি। কিন্তু যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিই, তারপরেই কিন্তু শহর বদলাতে থাকে। এবং বদলাইতেই এক সময় তখন আর ওই শহরের প্রতি একটা যে মোহটা কেটে যায়। আচ্ছা, মোহ কেটে যায়। এবং তখন আমি ঘুরতে আমি ভাবলাম, ঠিক আছে, এমন একটা জায়গায় যাই যেখানে অন্তত কিছুটা ওটার ভাব পাওয়া যাবে। সেই জন্যই কেরানীগঞ্জে আসা। বৈরাগী ভাই, অনেক বছর পরে আপনাকে পেয়েছি, অনেক গল্প তো করবই। শুরুতেই আমি একটু জানতে চাই, এই যে ছোট পর্দা, বড় পর্দায় আপনার দীর্ঘ সময়ের ব্যস্ততা, আপনার এত জনপ্রিয়তা, সব কিছুকে তুচ্ছ করে একদম নিভৃতচারী হয়ে গেলেন কেন? সাধারণত কোনো কারণে কোনো কিছু ঘটে, আমার কিন্তু কোনো কারণ নাই, ঘটারও কিছু নাই। কিন্তু একটা সময় আমি ফিল করলাম যে মানুষের তো একটা সময় রিটায়ার করতে হয়, রিটায়ারমেন্টে যেতেই হয়, ইচ্ছা থাকুক বা না থাকুক। তো শেষ বয়সে সাধারণত দেখা যায় মানুষ শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, আর্থিকভাবে হোক, বিভিন্নভাবে কিন্তু মানুষের একটা নেগেটিভ স্টেজ চলে আসে। আমারও একদিন আসবে যথারীতি নিয়ম অনুযায়ী, এবং সেটা আসবে মেনে নিয়েই আমি মনে করলাম যে না, সেই কষ্টটার ভোগ করতে চাই না। আমি তার আগেই রিটায়ারমেন্ট নিয়ে আমি একটা রিটায়ার লাইফ, গাছপালা, প্রকৃতি এ নিয়ে থাকি, সময় কাটে। একজন সাধারণ মানুষ বলি বা একজন শিল্পী বলি, তাকে ঠিক কোন জায়গায় গিয়ে থামতে হবে, এই থামার জায়গাটাকে বুঝতে পারা, হ্যাঁ, এটা একজন মানুষ হিসেবে আপনি কি আসলে সেই বিষয়টাকেই নিজের মধ্যে ধারণ করেছেন? সেটাই, এক সময় তো থামতেই হবে। তো আমি একটা সুস্থ সবল থাকা অবস্থায় আমি থেমে যাই। কিন্তু আপনি থেমে যাওয়ার কথা বলছেন, আপনার যারা সহ অভিনেত্রী বা অভিনেতারা আছেন এখনো কিন্তু তারা কাজ করছেন। হ্যাঁ, করছে, জানি, এখনো তারা কাজ করতেছে। কিন্তু এটা আসলে ফিলের ব্যাপার। আমি এটা ফিল করি। এখন অন্যরা ফিল করে কিনা, আর করলেও সেটা স্বীকার করবে কিনা জানি না, যে একটা বয়স আসলে মানুষের কিন্তু চাকচিক্য, সৌর্য, বীর্য সবই কিন্তু কমে আসে। এবং তখন কিন্তু আর একটা ফ্রাস্ট্রেটিভ মুড, মেন্টালি সে কিন্তু এটা মনে করে যে আমার বোধহয় আর স্থান নাই, আমি বোধহয় নাই, থাকবো না, ও কি আমাকে অবহেলা করলো কি না, ও কি আমাকে অ্যাপ্রিসিয়েট করলো কি না, এই কমপ্লেক্সিটি গ্রো করে। আমি মনে করি যে এটা গ্রো করার আগেই নিজেকে তৈরি করে নিলে শেষ সময়টা এতটা ফ্রাস্ট্রেটিং হবে না। আপনি তো যখন মিডিয়াটা ছেড়ে দিলেন, আপনি খুব কাজে ব্যস্ত ছিলেন। হ্যাঁ, আপনার জনপ্রিয়তার কোনো কমতি ছিল না,
আপনার সম্মানের জায়গায়ও কোনো ঘাটতি ছিল না? কোথাও কোনো রকম, আমি তো তাহলে একটু আগে কোনো বললাম কি আক্ষেপ আদৌ না, আছে? না, না, আক্ষেপ না। এটা আমি একটু আগে বললাম না যে ঘটনা ঘটলেই কিন্তু মানুষ হয়। আমিও জানি আমার জীবনে একটা ঘটনা ঘটতে পারে, মনে করলাম যে ওই ঘটনা ঘটার আগেই নিজেকে তৈরি করে নেওয়া। আর তারপরে আরেকটা মানে লেম এক্সকিউজই ওটা, যে অনেক তো করলাম, করতে করতে শেষ তো একদিন হবে। তো ঠিক আছে, এটা কারণ আমি যখন এই প্রফেশনে বা এই মিডিয়াতে আসছি, প্রথমে স্টেজ নাটক, তারপরে রেডিও, টেলিভিশন, তারপরে ফিল্মে, সেই জায়গায় মানে আমাকে কিন্তু কেউ বলে নেই যে তুমি এটাতে আসো। সাধারণত গার্জিয়ানরা কি বলে যে হ্যাঁ তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি ডাক্তারি পড়ো, তুমি ব্যবসা করো, একটা গাইড করে। আমার কিন্তু কোনো গাইডেন্স ছিল না, আমাকে কেউ বলে নেই যে এটা করো। আমি নেহাতি নিজের মনের তাগিদে কেন কিভাবে যেন আমি অভিনয়ে চলে এলেন। এটাতে চলে আসলাম। আপনি কি কখনো ভেবেছিলেন এই অভিনয়টাই এক সময় আপনার পেশা হয়ে যাবে? না, আমি যখন অভিনয় তো প্রথম করি না, প্রথম তো অভিনয় স্টেজ নাটক, মহল্লায় নাটক হইতো। এখন তো আর এই ট্রেন্ড নাই। সেখানে কিন্তু মানে পয়সা পাওয়া যায়, টাকা পাওয়া যায়, এটাই জানতাম না। আচ্ছা, এটাই আমাদের কনসেপ্টই ছিল না। আমরা জানি আমাদের মনের আনন্দে এটা করলে ওই যে পরের দিন বা দুদিন পরে একটা লোক, এই তোমার এটা দেখছি ভালো লাগছে, হ্যাঁ করো তুমি। এই যে ইন্সপিরেশন, ইট ইজ বিয়ন্ড রেমুনারেশন, যার ফলে মানে ওই লোভটাই তৈরি হয়নি। যেটা আমি সরি টু সে, আজকালকার যারা আসে নতুন ছেলে মেয়েরা, তাদের কিন্তু ওই লোভটাই বেশি আসে। কত কম সময়ে কত বেশি উপরে যাওয়া যায়, আর্ন করা যায়, সব দিক থেকে একটা আরাম আয়েশের জীবন, মানে একটা গ্ল্যামারাস লাইফে যাওয়া যায়। আমাদের সময় কিন্তু গ্ল্যামারাসের কোনো ব্যাপার ছিল না। কিন্তু বৈরাগী ভাই, আমাদের ইন্ডাস্ট্রিতে একটা বিষয় খুব প্রচলিত আছে না, যে শেষ বয়সে এসে শিল্পীরা কেন জানি একটু অবহেলিত হয়ে পড়ে, সব কিছুর আড়ালে চলে যায়। না, এটা তো মানে দিস ইজ কল্ড রিটায়ারমেন্ট। একটা কিছু সময় আসবেই, এটা আমি তো একটু আগে বললাম সেটাই, যে এটা আসবে আমি জানি। আপনি আসলে জীবনটা নিয়ে মনে হয় খুব সচেতন ছিলেন। সচেতন ঠিক না, মানে আমি আমার এই কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, এটাই করছি, ঠিক আছে। কিন্তু একটা জিনিস আমি প্র্যাকটিক্যালি ফিল করতাম, যে একদিন মানে এটাকে সায়েন্সে বলে প্যারাবোলা, আপনি যদি একটা ঢিল উপরের দিকে মারেন, একটা সার্টেন পয়েন্টে যাওয়ার পরে ইট উইল গো ডাউন, যেতেই হবে, এটা নেচার। এটাকে আপনি ডিজোন করতে পারবেন না, বা এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। তো সেখানে আমারও তো এক সময় যেতে হবে, যতই পিকে আমি যাই, একটা সার্টেন প্যারাবোলা, একটা সার্টেন পয়েন্টে আমাকে ডাউন হইতে হবে। তো এইটাই সচেতনতা বলতে, এইটাই। একটু জানতে চাই তাহলে, এই যে শহরের জ্যাম, কোলাহল সব কিছু ছেড়ে একদম গ্রামীণ পরিবেশে এসে থাকা, আপনি বলছিলেন যে আপনার জন্ম বেড়ে ওঠা সবই ঢাকায়। আমার ঢাকা। তো ঢাকায় বেড়ে ওঠা একজন মানুষ কেন শেষ বয়সে এসে গ্রামকে বেছে নিল? এটা কেন বাঁচলো, সেটা ওই যে ওই একটা অভাব ছিল। গ্রাম মানে একটা শান্তির একটা জায়গা, শান্তি, নিরিবিলি, কোনো পলিউশন নাই, এটা প্রকৃতির একটা দান, তাই না? তো প্রকৃতির কোলে থাকার একটা লোভ ছিল হয়তো ভিতরে। আচ্ছা, এই যে প্রকৃতির মাঝখানে শান বাঁধানো একটা ঘাটে আপনি বসে আছেন, শুটিংয়ের জন্য তো আপনাকে অনেক গ্রামে যেতে হয়েছে, অনেক চরিত্র হয়ে উঠতে হয়েছে। মোটামুটি বাংলাদেশে মানে সব জায়গায় আমি গেছি, সমস্ত জেলা বা সব জায়গায় এই নাটকের কারণে। এটা বিশেষ করে ভিডিও যখন শুরু হয়। মানে তাহলে কি এই যে শুটিংয়ের কাজে বিভিন্ন গ্রামে গিয়ে এই ধরনের পরিবেশে প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে মনে হলো যে শেষ সময়টা আমি একটু প্রকৃতির মাঝে থেকে যাই? অনেকটা তাই। তো এখন আসলে আপনার দিনটা শুরু হয় কিভাবে? এখন ওই যে রিটায়ারমেন্ট লাইফ বললাম যেটা, সেটার সিস্টেমটা হচ্ছে যে আমি, আমার ছেলে আর একটা নাতি আছে আমার, ওই নাতির সঙ্গে একটা অ্যাটাচমেন্ট
হয়ে যায় জন্মের পর থেকেই। ও জন্মের পর থেকেই ও দাদা দাদা, মানে দাদা ছাড়াও থাকে না, ওর মার কাছেও থাকে না, বাবার কাছেও থাকে না। আচ্ছা বৈরাগী ভাই, আমি ঠিক এই জায়গায় একটু জানতে চাই, মানে আমি অনেকের কাছে শুনেছি সন্তানের চেয়ে নাকি নাতির প্রতি ওদের দাদাদের একটু আকর্ষণ বা বেশি থাকে। একটু ভালোবাসা বেশি হ্যাঁ, থাকে। আকর্ষণ বেশি থাকে, ইট ইজ ট্রু। এটা শুধু আমার বেলায় বলছি না, এটা জেনেটিক, এটা সব দেশের, সব ভাষার, সব জাতির মানুষের মধ্যে, মানুষ হলেই মানুষের এটা থাকে। মানে বলে না যে রক্ত কথা বলে, তো এই রক্তের ফিলিংসটা তৈরি হয় জেনেটিক্যালি, এবং এটা নাতি নাতনি ছেলে মেয়ের থেকে বেশি হয় নাতি নাতনিদের। আচ্ছা, এটা বয়স বেশি না হলে বোঝা যায় না। আমার এই বয়সে আমি বুঝতে পারছি, কিন্তু আমি কিন্তু আজ থেকে 30 বছর আগে বা 40 বছর আগে এটা বুঝিনি। তখন এই সেন্সটাই গ্রো করে না। আবার এমনও কিন্তু আমরা শুনি যে বয়স বাড়লে নাকি মানুষ শিশু সুলভ হয়ে যায়, তখন এই কারণে কি আসলে শিশুদেরকে বেশি আপন লাগে? ওইটাই, শিশু মানে তো একটা একদম, হ্যাঁ একদম কাদামাটি, প্রকৃতির অরিজিনাল যে রূপটা, তো সেটা হয়ে যায়। মানে মানুষ যে যাই করো না কেন ঘুরে ফিরে ওই কাদামাটি হইতে হবে, এবং যারা কাদামাটির মতো আছে তাদের সঙ্গে তার একটা রিলেশন, মেন্টাল অ্যাটাচমেন্ট তৈরি হয়। এই যে এত কোলাহলপূর্ণ একটা পরিবেশ থেকে হঠাৎ করে যখন একা হয়ে গেলেন, ঘরে নাতির সঙ্গে সময় কাটাচ্ছেন, তারপরেও কি কখনো আপনাকে একাকিত্ব ভর করে না? না, আমি কিন্তু এখনও একাকিত্ব ফিল করি না, মানে এখন পর্যন্ত। সামনে কী হবে জানি না, তবে এখন পর্যন্ত আমার এই বয়স পর্যন্ত আমি কিন্তু এখনও মানে নিজেকে একা বা আইসোলেটেড, অ্যালোন, এটা ফিল হয় না। কিন্তু আমি রিটায়ার্ড, এটা ফিল হয়। আচ্ছা, আমি রিটায়ার্ড, এবং মানে অ্যাবসলিউট রিটায়ারমেন্ট। কোনো রকম প্রফেশনাল হ্যাজার্ড বা কোনো রকম আমি যা সারা জীবনে যা কাজ করছি, যে অভিজ্ঞতা অর্জন করছি বা যেটা, এগুলির কোনো কিছু কিন্তু প্রভাব নাই। এগুলো সব কিছুর থেকে একদম জিরো। এটা অনেকে বলে যে এটা পারা যায় না, বা অনেকে বলছে যে না এটা ঠিক না, কিন্তু আমি এটা পারি। কিন্তু এই যে ফলাফল যদি জিরো হয়, তাহলে আপনার জীবনের প্রাপ্তিটা কি? কিছুই না, আসলাম, খাইলাম, ঘুরলাম, মরলাম, চলে গেলাম। মৃত্যু নিয়ে কখনো ভাবনা হয়? ভাবনা মরতে তো হবেই, এটার আলাদা কোনো ভাবনা নাই। মরার পরে কী হবে আই ডোন্ট নো, কিছুই জানি না, আর কেউ কিছু আমাকে বলবেও না, তো আমি চিন্তা করে লাভটা কি। এখন যখন অবসরে থাকেন, একটু নিজের মতো করে সময় কাটান, কখনো নিজের পুরনো কাজগুলো দেখা হয়? না, আমি দেখা হয় না। এটা নস্টালজিক ঠিক না, নস্টালজিক বলবো না। এটা হয়েছে কি, আসলে সুযোগও হয় না। এখন ওই যে ইউটিউব এগুলিতে হয়েছে, এগুলিতে অনেক সময় অনেক কিছু পাওয়া যায়। আর আমি যেই পিরিয়ডটা করছি সেই পিরিয়ডে কিন্তু এই ধরনের কি বলে মানে এই টেকনিক্যাল আধুনিক প্রযুক্তিগুলি ছিল ছিল না, যার জন্য ইট হ্যাজ নট বিন প্রজেক্টেড বা রেকর্ডেড। আমি এটা পাই না, এখন আমি চাইলেও পাই না। এখন যেটা পাই সেটাই এই কন্টেম্পোরারি যা হচ্ছে তাই পাই। তো সেটাতে আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম না, বলতেই হয়। সেটা হচ্ছে যে এখন যে কন্টেম্পোরারি যেটা হচ্ছে সেটার মধ্যে কিন্তু মানবিক যে ব্যাপারটা, হিউম্যান কোয়ালিটি, হিউম্যান রিসোর্স, এইটা কিন্তু এখন নাই। আমাদের সময় কিন্তু এটা ছিল। আমরা স্টেজে নাটক করার সময় একটা মনে করতাম যে আমি যে সংলাপটা বলছি, এই সংলাপ কি মঞ্চের ওই কোনার লোকটা শুনতে পারলো না এই কোনার লোকটা শুনতে পারলো, কে রিয়াকশন দিল, কে পছন্দ করলো, কে অপছন্দ করলো, এইটার কিন্তু একটা ফিডব্যাক ছিল। কিন্তু এখনকার দিনে কিন্তু এগুলি কিছুই নেই, সবই ইকুয়াল। এখন আসলে কি বিষয়টা এমন যে আপনারা আত্মিকভাবে যে কাজটা করতেন, এখন সেটা কাজের জন্য কাজ করে, টাকার জন্য কাজ করে, খ্যাতির জন্য কাজ করে? মানে ওই মানে মনের তাগিদে বা নিজের ক্ষুধাটা আগে থাকতে হবে, আপনি যেটা বলছেন এটা এখন নাই। কিন্তু আমাদের সময় কিন্তু ওই যে একটু আগে বললাম আমি, যে আমরা যখন করছি তখন কিন্তু ওই কে কয় টাকা দিল, টাকা পেলাম কি না, কেউ সালাম দিল কি না, কেউ পছন্দ করলো কি, এগুলি কিন্তু ফ্যাক্টর ছিল না। আমার করতে ভাল লাগে, তখন চাইলো যে অভিনয় করার মধ্যে
কতভাবে করা যায়, কত সুন্দর করে করা যায়, কতভাবে করলে এটা মানুষের মনে যে টাচ করবে, ওইগুলি ছিল। যার জন্য কোনো চরিত্র অভিনয় করতে গেলে ওই চরিত্রের মতো করেই করা, যে ওই চরিত্রটা যদি আমার পছন্দ হয়ে থাকে বা লেখকের পছন্দ হয়, তাহলে আমি ওইভাবেই করব যাতে আমারটাও আরেকজনের পছন্দ হয়। মানুষের মনে জায়গা করে নেওয়ার যে একটা প্রয়াস, সেটা আসলে আপনাদের সময় তুলনামূলক অনেক বেশি ছিল। অনেক বেশি ছিল, এবং তখন ওইটাই সবাই। তখন আনোয়ার হোসেনও জানতো না কয় টাকা পাবে, তখন রাজ্জাক ওই অভিনয় করলে কয় টাকা পাবে সে জানতো না। সে 19 টাকা পেয়েছিল প্রথম অভিনয় করে, তো সে তো কোটিপতি বিলিয়নিয়ার হয়েছে। কিন্তু সে কিন্তু বিলিয়নিয়ার হওয়ার জন্য এটা করে নাই, সে ওই 19 টাকা পাওয়ার পরেও কিন্তু করতে চেষ্টা করছে আরেকটা করতে, আরেকটা 19 টাকা নিতে। আপনার কি মনে আছে আপনার জীবনের প্রথম পারিশ্রমিক কত ছিল? প্রথম পারিশ্রমিক তো মানে স্টেজ নাটকে তো পারিশ্রমিক নাই, ছিলই না। রেডিওতে পেয়েছিলাম 20 টাকা, আর টেলিভিশনে পেয়েছিলাম 63 টাকা। স্টেজে যখন স্টেজে রিহার্সাল হতো বা তখন হয়তো ওই 8 আনা বা 4 আনা কনভেন্স বাবদ পাইতাম, ওইটা দিয়েই চলতো। তখন তো কস্ট অফ লিভিং অনেক কম ছিল, যার জন্য ওইটা দিয়েই চলতো। বৈরাগী ভাই, আমি আপনাকে একটু পেছনের স্মৃতিতে কেন ফিরিয়ে নিয়ে গেলাম জানেন? এই যে এখন যখন জীবনের এতগুলো বসন্ত পার করে একটা পর্যায়ে আছেন, পেছনে ফিরে তাকালে আসলে জীবনটাকে আপনি কিভাবে দেখেন? জীবনের কোন বিষয়টাকে আপনাকে খুব ভালো লাগার অনুভূতি দেয়, কোন বিষয়টা একটু মন খারাপ করে দেয়? ওইরকম মানে আলাদা স্পেসিফিক্যালি কোনো ইয়ে করা নাই, সবটাই ভালো লাগতো, সবটাই খারাপ লাগতো, এটাই হলো ব্যাপার। যেমন আমি অভিনয় করতাম, লোকে যা বলতো, কেউ ভালো বলতো, কেউ খারাপ বলতো। ভালোটা যেমন আনন্দ দিত, খারাপটাও কিন্তু আনন্দ দিত। আচ্ছা, একটা মানুষের জীবনে অনেক চাওয়াই অপূর্ণ থেকে যায়, আবার কেউ কেউ সেই অপূর্ণতাকে পিছু হটিয়ে কিন্তু সামনে এগিয়ে যায়। আপনার জীবনে তো সফলতার অনেক গল্প আছে, আমরা অনেক গল্প শুনছিও, কিন্তু কোনো অপূর্ণতা কি আছে যেটা আপনার মনে হয় এই কাজটা হলে ভালো হতো বা এমন হলে ভালো হতো? না, সেইভাবে এরকম আইসোলেট করা নাই। আমি যেটা করছি সেটাই ভালো, আমি সবটাই ভালো। আমি কোনো মানে অপূর্ণ কিছু যেটা করতে পারিনি বা ওইটা নাই। এটা হয়তো মাঝে মাঝে সাময়িক হইতো, যে এই নাটকটা অভিনয় করছি, ধর এটা ভালো হয় নাই, আচ্ছা নেক্সট টাইম ভালো করে করতে হবে, এইটুকু খুব মানে নমিনাল ছিল। কিন্তু অপূর্ণতা যে একটা মানুষের অনেক কিছু চাইছি পাই নাই, গাড়ি বাড়ি টাকা পয়সা মান সম্মান মানে অনেক কিছু, এগুলি যেটা মানুষের জাগতিক যেই চাহিদা, এই চাহিদার কোনো অভাব আমি কখনো ফিল করি নাই। আমি এই যে জাগতিক চাহিদার বাইরেও যদি জানতে চাই যে যখন আপনি একজন ব্যক্তি বৈরাগী, যে ইন্ডাস্ট্রির জন্য আপনি এত বছর কাজ করেছেন, আপনার দেশের মানুষকে বিনোদিত করেছেন, সেই দেশের মানুষ বা ইন্ডাস্ট্রির কাছে আপনার কোনো চাওয়া? না, আমার চাওয়ার কিছু নাই। আমি তারপরেও জানতে চাই আপনার এমন একটা স্বপ্নের কথা যেটা এখন অবধি অপূর্ণ রয়ে গেছে। একটা অপূর্ণতা ছিল, যেটা মানে হবে না কোনো দিন আর। সেটা হলো, আমি ঋত্বিক ঘটকের সঙ্গে কিন্তু আমি একটা ছবিতে অ্যাসিস্ট করছিলাম। ওই ছবিতে কাজ করার সময় আমি কিন্তু লোকটার যে কী প্রতিভা আছে বা লোকটার যে কী গুণাবলী আছে সেটা বুঝতে বুঝতেই ছবিটা শেষ হয়ে গেছে। তারপরে একটা শখ ছিল যে পরবর্তী ছবিতে তার সঙ্গে কাজ করলে আমি তাকে বুঝতে পারবো, কমিউনিকেট করতে পারবো, কিন্তু সেইটা আর করা হয় নাই। ওই তো মারাই গেল। ওই একটা আফসোস রয়ে গেল যে আমি মানে একটি বিখ্যাত লোকের সঙ্গে সান্নিধ্যে মানে প্রথমবার তো তাকে মানে দেখতে দেখতেই চলে গেল। কাজের যে ভিতরের যে একটা কি বলে এটা মানে একটা গুণ বলি আমরা সাধারণ ভাষায়, মানুষের যে একটা গুণ, ভালো গাইতে পারে, তার গলাটা খুব সুন্দর, এটা বুঝতে বুঝতেই গান শেষ হয়ে গেল, আমি আর শিখতে পারলাম না। এইটা মোটামুটি একটু এটা বলি এটা সম্ভব না, কিন্তু তবু একটা আক্ষেপ আছে।
ভাইয়া আপনার সঙ্গে গল্প আসলে এত দ্রুত শেষ হবে না, যেহেতু সন্ধ্যা নেমে এসেছে। চলুন আমরা কফি খেতে খেতে বাকি গল্প করব। অনেক তো জীবনের গল্প শুনলাম, আপনার অনেক বুদ্ধিদীপ্ত কথা শুনলাম। এবার একটু মজার গল্প জানতে চাই। আমি জানি আপনি খুব মজার মানুষ। মজার মানুষ মানে বলতে বললে আর নাই। আচ্ছা, মজার কাজটা আসলে ওই অভিনয়ের মাঝেই চলে আসতো। এটা আলাদা করে ইম্পোজ করতে গেলে আর হয় না। অভিনয় করে মানুষকে হাসানো কিন্তু সহজ না। সেটা জানি, সেটা বুঝি, কিন্তু ঘটনা হলো যে সেটা স্পন্টেনিয়াসলি হয়ে যেত। এটা কিন্তু আমি ওই যে ফোর্স করে প্র্যাকটিস করে রিহার্সাল করে এটা হয় না। এটা কন্টেম্পোরারি অভিনয়ের মতো করতে করতে হয়ে যেত। আচ্ছা, আপনার বৈরাগী এই নাম নিয়ে কোনো মজার ঘটনা আছে? আমি তখন তো স্টেজে নাটক করি, মানে টেলিভিশনও তখন ঢোকা হয় নাই। তো ওই সময় আমি একটু মানে ওয়ান সর্ট অফ বোহেমিয়ান লাইফ লিড করতাম। আচ্ছা, পড়াশোনার ধারে নাই, নাটক নাটক নাটক। আজকাল যেমন এই যে লম্বা পাঞ্জাবি হয় না, হাঁটুর নিচে, তো ওই ধরনের ড্রেস ইউজ করতাম। সেটা আমি কমফোর্টেবল ফিল করতাম, আমি সেটা ইউজ করতাম। তো ওইটাতেই দুই একজন ওই যে নাটক করি বন্ধু বান্ধব বা এটা সেটা অনেকে আছে, এই বইরে গিয়ে সাতশো থেকে ডেলি ডেলি এটা কী পড়স, তুই কি বইরে গিয়ে দেখি? এবার আমি বইরে গিয়ে বৈরাগী নামটা আসলে সেই পোশাকের কারণেই সেই এসেছে। পোশাকের কারণে, সেই ভাবভঙ্গির কারণেই কিন্তু আশেপাশের লোকজন দুই চারজন ডাকা শুরু করলো, এবং ওইটাই আস্তে আস্তে বাড়তে 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 ইট বিকেম এ পার্ট অফ এ নেম। তো বাবা মা আসলে কি নামে ডাকতো? বাবা মা ডাকতো, আমার একাডেমিক্যাল নাম ছিল ফখরুল হাসান, আর ডাকনাম যেটাকে বলে সেটা ছিল মিন্টু। আচ্ছা, এই মিন্টু নাম কি মিডিয়ার মানুষ জানে? মনে হয় না, আচ্ছা, দুই চারজন জানতে পারে, ওদের মনে হয় না জানে, কারণ আমার ফ্যামিলির সঙ্গে মিডিয়ার কোনো যোগাযোগ অ্যাটাচমেন্ট ছিল না। মানে আমাদের কাছে যিনি বৈরাগী তিনি ঘরে মিন্টু। ঘরে মিন্টু, রাইট। আরেকটা বিষয় যেটা হচ্ছে ভাইয়া, যে শিল্পীরা আসলে একটা সময় অবসরকে বেছে নেন, অবসরে থাকাকালীন নানান সময় আমরা তাদের মৃত্যুর গুজব শুনতে পাই। এটা অনেক সময় হয়, এটা গ্ল্যামারের ব্যাপার। তো এটা মানুষের কিছু কৌতুক থাকে, কেউ অনেকদিন খবর টবর না পাইলে বলে না উনি নাই, মারা গেছে। অথবা একজনের সঙ্গে দেখা হয়েছে, আরেকজন জিজ্ঞেস করছে, এই তুমি তো বৈরাগী ইয়া করতা, বৈরাগীর সঙ্গে কাজ করছো, বৈরাগী ভাই কই, সে কোথায় আছে? তো বলছে না তার তো খবর টবর নাই, মনে হয় না বাইচে আছে। এইভাবে কিন্তু মুখে মুখে জিনিসগুলি কিন্তু প্রচার হয়। আর আমি অন্তত মানে কখনো ইন্টেনশনালি কোনো মেসেজ কাউকে দেইনি আচ্ছা, যে আমি বেঁচে আছি বা মরে গেছি, আমি এই করতেছি ওই করতেছি, এইগুলি কিন্তু আমার ইয়াতে ছিল না। আমি আছি আমার মতো করে, ঠিক আছে। কিছুদিন আগেও হঠাৎ শুনছিলাম যে আপনি খুব অসুস্থ, আপনার কেউ খোঁজ নিচ্ছে না। না, খোঁজ নিচ্ছে না মানে আমি ওই যে ঢাকা ছেড়ে যখন চলে আসলাম, তখন স্বাভাবিকভাবে আমার, যেহেতু আমি ডিসাইডেড যে আমি আর এগুলি করবো না, আই লিভ দিস প্রফেশন অর জব অর ওয়ার্ক হোয়াট এভার ইট, তো তখন লোকে কেউ খোঁজাখুঁজি করে পায় না, আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসও পায় না, আমার কোথাও জায়গায় খুঁজে টুজে পায় না। তখন একটা মানুষের কনসেপ্ট তৈরি হয় যে বোধহয় অসুস্থ, মানে ইজি সলিউশন, আনসারটা ইজিলি অসুস্থ, এই বই এই কই, আর বাদ দিয়ে বই কই আসো না আসে যাই না, অসুস্থ। সুস্থ থাকলে তো দেখতাম, কোনো না কোনো নাটকের শুটিংয়ে তো দেখা হইতই। এইটাই
হয়তো কিছু লোকে বলছে। ব্যক্তি বৈরাগী মানুষটা আসলে কেমন, যেটা দর্শক জানে না? না, আলাদা কিছু না। হয় না যে আমি বাসায় খুব রাগী, বা আমি না, আসলে কোমল হৃদয়ের একজন মানুষ, আসলে না, না। ব্যক্তি বৈরাগী কেমন আপনি আপনাকে জাজমেন্ট করবেন। ব্যক্তি হিসাবে আমি কি বলে এটাকে, আনন্দ ফুর্তির মধ্যে থাকতে চাই এবং এটা থাকতে ভালোবাসতাম এবং এটাই করতাম সব সময়। যেখানে যেতাম সেখানে আনন্দ ফুর্তি হইচই গল্প স্বল্প এই নিয়েই থাকতো। আর একটা হলো যে আমি মানে ফ্যামিলির ইয়েটা ছিল আমার সাংঘাতিক, মানে পরিবারের প্রতি যে বন্ধনটা একটু বন্ধনটা ছিল। শক্ত। যেমন আমি যখন ছেলেটারি দিয়ে কোথায় আসি তখন আমার এই যে যে নাতি যেটা দেখলেন, ওর অ্যাটাচমেন্টটাই আমাকে আস্তে আস্তে দূরে সরিয়ে নিয়ে আসছে। ওইটাই ফ্যামিলি বন্ড হিসাবে ওই একটাই রয়ে গেছে, আর কিন্তু কোথাও কিছু নাই ছেলেরা বা। কিন্তু ধরেন এরকম হয় না যে স্কুল লাইফে আপনি বলছিলেন যে আপনি ভবঘুরের মতো ছিলেন, মানে অগোছালো জীবনযাপন করতেন, স্টুডেন্ট হিসেবে কেমন ছিলেন? এটা বললে তো আমার মার একটা কথা মনে পড়ে। আমার প্রথম যখন টেলিভিশন শুরু হয়, ন্যাশনাল টেলিভিশন, তো তখন আমার আব্বা তো বুয়েটে চাকরি করতে, তো উনি সরকারের তরফ থেকে একটা টিভি পাইছিলেন, ন্যাশনাল টিভি, এরকম বক্সের মতো মাঝখানে টিভি। তো ওইটা বাসায় থাকলে যা হয়তো প্রথম প্রথম সবাই দেখে, আমি নাটক টাটক করি, আমার মাও দেখে। আমার বাপ দেখতো না খুব একটা, আমার মা দেখতো। তো আমার একদিন আমার মা প্রশ্ন করলো যে এই যে তুই যে নাটক করস, এখানে যে কথাগুলি কস, এগুলি কি তুই মুখস্থ করস না তোরা কেউ কইয়া দেয়? আমরা না মুখস্থ করে বলি। এই পুরাটা তুই মুখস্থ করে কস? আমি হ্যাঁ। ক্লাসের বইটা যদি আরো পুরো মুখস্থ করতি তাহলে তো তুই বাংলাদেশে ফার্স্ট হইতি। তো ফার্স্ট হইতে পারি রে। স্কুল লাইফে আমি স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট ছিলাম। আমি ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড ইয়ার পর্যন্ত করার পরেই কিন্তু আমি কুইট করি, আমি ছেড়ে দিয়ে তখন টেলিভিশনে ফুল ফ্লেজেড ইনভলভ হয়ে গেল। আরও কিছুদিন পরে ফিল্মে ইনভলভ হলাম। সেই হিসাবে মানে পড়াশোনা যতদিন করছি ভালো করেছেন, ভালো করছি, আর যখন করেননি সেটাও একবারই ছেড়ে দিয়েছেন, একবারই ছিল অভিনয়টার মতোই। অভিনয়ের মতো। বুয়েটের মতো একটা উজ্জ্বল ক্যারিয়ার রেখে এই অভিনয়ের ভূত কেন ঢুকলো আপনার মাথায়? অভিনয় তো আগেই। পরিবার আপনাকে এটার জন্য কি কোনো কিছু বলেনি? হ্যাঁ, বহুত বলছে, বাড়ি থেকে বের করে দিছে। তখন কোথায় ছিলেন? এদিক ওদিক থাকতাম, ভবঘুরে ভবঘুরে। বৈরাগী হয়ে গেছেন। ফ্যামিলি থেকে তো আমার সাপোর্ট কোনোদিনই ছিল না, কিন্তু একটা জিনিস আমি ফিল করেছি পরে, আমার বাবার মৃত্যুর আগে, তখন আমি তো ফুল ফ্লেজেড ফিল্মে জড়িত। তখন আমার বাবা মনে হয়েছিল যে আমার প্রতি অখুশি না, তার কথাবার্তা, কাজে কর্মে, চলাফেরায় আমার প্রতি তার একটা মানে কি বলে সাপোর্ট, মানে আত্মতৃপ্তি। হ্যাঁ, একটা সন্তানের প্রতি তার বাবার যে আত্মতৃপ্তি, সেটা আপনি আসলে আপনার বাবার কাছে পেয়েছেন। পেয়েছি, হ্যাঁ, শেষ দিকে, একদম শেষের দিকে। প্রত্যেক সন্তানেরই চাওয়া এটা, বাবা মাকে খুশি রাখা। জীবনের অনেক কিছু অপ্রাপ্তি থাকলেও বাবা মাকে সন্তুষ্ট রাখতে পারার চেয়ে প্রাপ্তি মনে হয় না আর কিছু একটা সন্তানের জন্য হয়। এক্স্যাক্টলি। আমরা যেটা জানি যে আপনি একজন রোমান্টিক অভিনেতা, আপনি দর্শকের মনে কিভাবে ভালোবাসা সঞ্চার করতে হয় আপনি সেটা জানেন। জানি ঠিক না, আসলে মানে ওইটা আমার আসতো, অরিজিনালি আসতো। আমি কারোর সঙ্গে অভিনয় করতেছি, তাকে ভালোবাসার কথা বলতেছি, সেটা ভালোবাসার মতো করেই আসতো, এটা অন্য কোনো ফিলিংস আসতো না। এটা আমি হয়তো অনেকে এক একজন এক এক রকম বলে, আমি বলি এটা গড প্রুফ। কিন্তু এমনি আপনার জীবনে প্রেম কতবার এসেছে? না, প্রেম জীবনে ওইভাবে হয় না, স্কুল কলেজে আমাদের অনেক না, না। পছন্দ থাকতে পারে, আমি কাউকে প্রেমের প্রস্তাব দিতে পারি, সে আমাকে প্রত্যাখ্যান করতে পারে। না, এই ধরনের ঘটনা ঘটে না এই জীবনে। নাকি বলতে চাচ্ছেন না? না, বলতে চাচ্ছি না। আছে একটাই প্রেম, বলবো কিনা জানি না, মানে একটা মহিলা, এটা তখন আমি ওই যে লিবারেশনের পরে, তখন আমি ওই যে ট্রাকে করে করে
রাস্তার মোড়ে মোড়ে নাটক করতাম। তো সেখানে একটি মহিলা অভিনয় করতেন। তখন তো মহিলা অভিনয় ওইভাবে মানে টাকা ছাড়া তো আর পাওয়া যায় না অভিনয়। এই মহিলা একটু নাচও শিখতো, প্লাস অভিনয় ইন্টারেস্টেড হলো এবং অভিনয় করতে করতে একটা পর্যায়ে তার সঙ্গে মানে দেখলাম যে সে খুব অ্যাটাচড হয়ে গেল। একসঙ্গে ঘোরাফেরা করি, খাওয়া দাওয়া করি। তখনই একদিন শি প্রপোজড মি। ওকে ফাইন। লালমাটিয়ায় তখন একটা কাজের অফিস ছিল, এখন আমি রিকগনাইজ করতে পারবো না কোন জায়গায় কোন বাড়ি। তো সেখানে যে কাজের এখানে যে বিয়ে শাদী করে, দ্যাট ওয়াজ মাই লাভ। আচ্ছা, তিনি নাই, জীবিত, এখন মারা গেছে। আর নতুন করে প্রেম করার মতো মানে কাউকে ভালো লাগার মতো হয় নাই। কারণ আমি যখন এই প্রফেশনে কাজ করতাম মানে আমার কাজের ফিল্ডে কিন্তু আই ওয়াজ ভেরি মাচ সিনসিয়ার, যার যে অন্য কিছু মাথায় ঢোকে নাই। আচ্ছা, আপনার তো অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকে জানতে চাই আমি, একজন সহকর্মী জীবনসঙ্গী হিসেবে কেমন হয়? এটা ডিপেন্ড করে। সহকর্মী যদি জীবন সঙ্গী হতে চায় তাহলে কিন্তু সেটা খুব ভালো হয়। কিন্তু জীবন সঙ্গী হতে না চায় সহকর্মী যদি অন্য কোনো থার্ড ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, যে এর সঙ্গে একটা ডিরেক্টর, তার সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকলে মানে উদ্দেশ্য হাসিলের জন্য যাতে আমার কোনো সম্পর্ক না হয়, হ্যাঁ আমার হবে, উন্নতি হবে, আমি সুযোগ পাবো, এই ধরনের থার্ড ডিগ্রি চিন্তাভাবনা যদি থাকে তাহলে সহকর্মী জীবনসঙ্গী হিসেবে ভালো হয় না, একটা পর্যায়ে গিয়ে আলাদা হয়ে যায়। যার জন্যে এই যে সমস্ত ইন্ডাস্ট্রিতে, এটা বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, হলিউড বলেন, সব জায়গায় কিন্তু এই বিয়ে হয়, ভালোবেসে বিয়ে করে 3 বছর পরে ডিভোর্স হয়ে যায়। তাহলে বিষয়টা কি এভাবে বলা যায় যে আসলে যে সম্পর্কে স্বার্থ থাকে সেই সম্পর্কে না যাওয়াই ভালো? হ্যাঁ, স্বার্থ থাকলে সেটা যে কোনো সম্পর্কই হোক, সেটা স্বামী স্ত্রী হোক, ভাই বোন হোক, মানে বন্ধু হোক, স্বার্থ থাকলে সেটার লঞ্জিবিলিটি থাকে না, থাকবে না, একদিন যাবেই এটা। আপনি যখন আপনার সামনে স্বার্থপর মানুষদের দেখেন কি প্রতিক্রিয়া হয় আপনার? বুঝি, বলতে পারি না, বলি না। ভদ্রতার খাতিরে চুপ থাকতে হয়, সেটাই হোক, বা প্রফেশনের খাতিরে বলি না, চুপ থাকে, কিন্তু বুঝি যে এটা এই ঘটনা। আপনি যেভাবে আপনার জীবনটাকে ভাবছেন, যেভাবে দেখছেন, আপনার জীবনটা তেমনই সুন্দর হোক, এমনটাই আমাদের প্রত্যাশা। আপনাকে এখনো দর্শক অনেক ভালোবাসে, আপনার সেই ভালোবাসার দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান? আমার জন্য দোয়া করবে। বয়স হয়েছে, যাওয়ার সময় হয়ে আসছে, অতএব এই সময় সবার দোয়াটাই কাম্য। যারা আছেন, যারা ভালোবাসেন, তারা দোয়া করেন। যাইতে তো হবে একদিন, আমিও একদিন যাব, আপনারাও যাবেন, সবাই যাবে। তো সেক্ষেত্রে মনে রাখার কথা বলবো না, যে আমি যাওয়ার পরেও আমাকে মনে রাখবেন সেটা বলবো না। বলবো যে হ্যাঁ, ছিল একজন, আমাদের ভালোই লাগতো।